আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। যুদ্ধে 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও 23 লাখ মানুষ বাস্তুচ্যুত। অন্তর্বর্তী সরকার সীমান্তে কঠোর হওয়ায় সমস্যা তৈরি করা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্ত দিয়ে হলেও নিরাপদ নিশ্চিতের ঘোষণা। আলোচনার মাধ্যমে সংস্কার প্রতিবেদন চূড়ান্ত করতে বিএনপির তাগিদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় 200 আসামির জামিন। চাকরিচ্যুত জওয়ানদের চাকরিতে পুনর্বহালে স্বজনদের দাবি। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে আমাজনের বায়োগ্রাফিক্স ক্যাটাগরির শীর্ষস্থানে। এবং বিপিএল এ পয়েন্ট তালিকার 2-এ উঠে এলো ফরচুন বরিশাল। হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে 6 উইকেটে তামিমের দলের জয়। এছাড়াও নিটুল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। জুলিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানাতে নর্থ ম্যাসেডোনিয়ার ব্যতিক্রমী উৎসবের খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 15 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায় গাজায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সহ আরও 2 জন। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়। এই যুদ্ধে প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লালা নসীনের রিপোর্ট। শুধু গাজাবাসী নয়, সারা পৃথিবীর শান্তিকামী মানুষের কাছে বহুল প্রতীক্ষিত দিন আজ। 15 মাসেরও বেশি সময় ধরে চলা প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 12:30টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে হামাস সময় মতো জিম্মিদের তালিকা না দেওয়ায় ইসরায়েল যুদ্ধবিরতিতে দেরি করে। শুরুতে হামাস 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার ঘোষণা দেয়। তাদের মধ্যে 31 বছর বয়সী ডোরন স্টেইনব্রেচার, 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি এমিলি দামারি ও 24 বছর বয়সী রমি গোনেন রয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির সহ আরও 2 মন্ত্রী। চুক্তি অনুযায়ী 3 ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় বন্দী থাকা 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। এরপর শুরু হবে গাজা পুনর্গঠন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ আবারও গাজায় হামলা চালাবে। গত 15 মাস যুদ্ধ চলাকালে নিয়মিত ত্রাণ না পৌঁছায় গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট চলছে। 90% ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটি পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের। লাইলা নওশিন, চ্যানেল আই। আগের সরকার ক্ষমতা টিকিয়ে রাখতে সীমান্তে অনেক ক্ষেত্রে ছাড়তে দিত, তবে বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য হিস্সা নিশ্চিত করতে সীমান্তে ছোটখাটো সমস্যা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে বলে মন্তব্য করেন তিনি। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে
দুদেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারত থেকে ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত হয় 5 বাংলাদেশি। এমন পরিস্থিতিতে সীমান্ত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বিজিবি কিন্তু সব সময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা চলছে, শীঘ্রই চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তের সব সমস্যার সমাধান হবে। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলো, আমরা ওরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার, আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা, আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে মেলা করতে পারে, আমরা ওটুকু চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হবে। জনগণের সহায়তায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। এরপরই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটি দলগুলোর বিষয়। অন্তর্বর্তী সরকারের এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই বলেও তিনি জানান। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। কৃষি বিষয়ক সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে প্রশিক্ষণ কর্মসূচি। টেলিভিশন, সংবাদপত্র সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কর্মশালায় দেশে কৃষির প্রকৃত স্বরূপ, কৃষকের উৎপাদিত পণ্যের বাজার মূল্যের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ জলবায়ুর পরিবর্তন এবং কৃষি বিষয়ক নানান তথ্য ও সঠিক পরিসংখ্যানের ঘাটতি নিয়ে কথা বলেন বক্তারা। দেশি বিদেশি নানান রকমের প্রকল্পের উন্নয়ন প্রকল্পের বাঁধ, পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি মিলে যে একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, যেটা আসলে সত্যিকার উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, যার নাম তারা দিয়েছে উন্নয়ন, তার দীর্ঘমেয়াদী প্রভাব আমরা সামনের দশকে পড়তে দেখব। দেশে সম্প্রতি সম্পূরক কর ও ভ্যাট বৃদ্ধি ছাড়াও সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান গণমাধ্যম কর্মীরা। প্রশ্ন আসে আওয়ামী লীগের বিষয়েও। প্রফেসর ইউনূস একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন। এই কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজটা হচ্ছে ফ্যাসিলিটেট করা। এখানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো মূল কাজটা হচ্ছে একটা রেফারির মতো। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো। আর বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কী হবে। কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার জাস্ট রেফারি বা আম্পায়ার, নির্বাচন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আর্জেন্টিনাকে বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। বলেছেন, ফুটবলের সঙ্গে বাংলাদেশের যেমন আবেগপূর্ণ সম্পর্ক রয়েছে, এমন সম্পর্ক সব ক্ষেত্রেই আশা করে বাংলাদেশ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি বাংলাদেশিদের সমর্থনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশিদের মধ্যে মানসিক সংযোগ আছে। বাংলাদেশের সঙ্গে তুলা সংক্রান্ত বাণিজ্য ও বিনিয়োগ এবং জ্বালানি সহযোগিতার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন অধ্যাপক ইউনূস। রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অভূতপূর্ব বাণিজ্য সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টাকে রাষ্ট্রদূত আর্জেন্টিনার বুয়েন্স আইরেসে বাংলাদেশে দূতাবাস খোলার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করেন। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা চলছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি তারা।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানিয়েছেন, বোর্ড বসেছে, তবে এখনো কোনো রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছায়নি। প্রচণ্ড শীত উপেক্ষা করে ক্লিনিকের আশপাশে ভিড় জমান ভক্তরা। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। লন্ডনের বিখ্যাত হাসপাতাল দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সপ্তাহখানেক হলো তার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন ঘটেনি, তবে এখনো পর্যন্ত ডাক্তাররা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। পরীক্ষা নিরীক্ষা চলছে তার স্বাস্থ্যের। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানান, বোর্ড বসেছে, এখনো কোনো রিপোর্ট তাদের হাতে এসে পৌঁছয়নি। বেগম জিয়ার স্বজনদের প্রতিদিনের মতো আজও ক্লিনিকে আসতে দেখা যায়। প্রচণ্ড শীত উপেক্ষা করে ভক্তরা ক্লিনিকের আশেপাশে ভিড় জমায়। আমাদের নেত্রী ম্যাডাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য, উনি কি অবস্থানে আছে সেটা জানার জন্য এখানে আসি। আর পাশাপাশি দেশবাসী সবাইকে বলি, ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন। বেগম জিয়ার সুস্থতা কামনা করে জুম্মার নামাজের পর এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন, সপ্তাহখানেকের উপরে হয়ে গেল, তবে আজকেও তার রিপোর্টটি হাতে এসে পৌঁছেনি বলে তার ব্যক্তিগত চিকিৎসক আমাদেরকে জানান। তবে তিনি আজকে কোনো প্রেস ব্রিফিং করেননি। তিনি বলেছেন তার পরীক্ষা নিরীক্ষা এখনো পর্যন্ত চলছে এবং যখনই তার হাতে রিপোর্টটি এসে পৌঁছাবে তখন তিনি আমাদের মিডিয়াকে জানিয়ে দেবেন অ্যাকচুয়ালি তার কি কি রোগের জটিলতা রয়েছে। দি ক্লিনিক থেকে শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 5:30টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 59 বছর। শনিবার ভোর 5:30টার দিকে বনানীর বাড়িতে গ্যাস লাইটার বিস্ফোরণে আহত হন তিনি। ওই দিন সকাল 6:45টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে তার চিকিৎসায় 16 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। আবৃত্তিকার কাজী সব্যসাচী ও উমা কাজীর ছেলে 3 সন্তানের মধ্যে সবার ছোট ছিলেন বাবুল কাজী। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 200-এরও বেশি আসামিকে জামিন দিয়েছেন আদালত। আদিফে ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে চাকরিচ্যুত জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বজনেরা। পরবর্তী জামিন শুনানি 10 ফেব্রুয়ারি। আলাল আহমেদের ভিডিওচিত্র, শাকির আহমেদের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 500-র বেশি বিডিআর সদস্য জামিনের আবেদন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে জামিন শুনানির জন্য আসামিদের সকালে হাজির করা হয়। ওই মামলায় এদিন সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল। জামিন শুনানি শেষে বিকেলে আদেশ দেন আদালত। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি। মামলার প্রেক্ষাপট নিয়ে কথা বলেন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম 250 জনের পক্ষে আমরা আগামী 2 দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী 2 দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাক্ষী 1344 জন। এর মধ্যে এখন পর্যন্ত 284 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, কেরানীগঞ্জ।
ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখতে জাতিসংঘের প্রতি অনুরোধ জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তা চিফ প্রসিকিউটরের কাছে জানতে চেয়েছেন জাতিসংঘের প্রতিনিধিরা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয় পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস ও ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের মানবাধিকার বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হুমা খান। তারা চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে আলোচনা করেন। জাতিসংঘের প্রতিনিধিদের কাছে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিতে চিফ প্রসিকিউটরের কার্যালয় অনুরোধ জানিয়েছে বলে জানান তাজুল ইসলাম। তিনি বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনও কোনো জবাব দেয়নি, না দিলেও আইন তার নিজস্ব গতিতে চলবে। শেষে আমরা তাদের কাছে অনুরোধ করেছি যে আগেও যেটা বারবারই করেছি যে আমাদের প্রসিকিউশন এবং তদন্ত সংস্থাকে ট্রেন করার ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘ যদি ব্যবস্থা গ্রহণ করে সেটা আমাদের জন্য হেল্পফুল হবে, আর সেটা আমরা তাদেরকে বলেছি। এবং এই বিচার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের সমর্থন ব্যক্ত করার জন্য আমরা তাদেরকে অব্যাহত সমর্থন যাতে তারা দেন সেই ব্যাপারে আমরা তাদেরকে অনুরোধ জানিয়েছি। আমাদের সাথে ভারতের সম্পাদিত যে এক্সট্রাডিশন ট্রিটি সেই অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে এবং আপনি নিজেই বলেছেন যে এটার জবাব ভারত দেয়নি। বাংলাদেশ সরকার অপেক্ষায় আছে, দেখা যাক তারা জবাব দেয় কিনা। দুর্নীতি মামলায় আসামি শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। রুকসানা আমিনের রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করেছে দুদক। হুকুমের আসামি করা হয় মা শেখ হাসিনাকে। একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের। মামলার আসামি সায়মা ওয়াজেদ পুতুল কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিচ্ছে দুদক। সায়মা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণের সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,84,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা সহ 9টি ব্যাংক হিসাবে 15 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। একই সাথে সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5ই আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়। তিনি বলেন, জনগণের পাশে না থাকলে পরে হাপিত্তেশ করতে হবে। তাই শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সবাই জনগণের পাশে থাকার শপথ নিতে হবে। রাজধানীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। রাহুল রায় রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা। দলের প্রতিষ্ঠাতার জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। রাজধানীতে এই আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে সবাইকে বলিয়ান হওয়ার কথা বলেন তিনি। ভোটার জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলে নেতাকর্মীদের 5ই আগস্ট স্মরণ রাখতে বলেন তারেক রহমান। জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে, কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে। আসুন আসুন আসুন,
আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে জিততে হলে বিভ্রান্ত হওয়া আর বিভ্রান্ত করা যাবে না। আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না, তবে আর যাই হোক সেটা আপনাদের কারো জন্য ভালো হবে না, আমাদের কারো জন্য ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। তবে বেগম জিয়া সবচেয়ে খুশি হবেন যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত নির্বাচনের দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসাথে চলতে পারে। জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিস্তারিত মনুল হাসান রিপোর্টে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দলের পক্ষ থেকে নানা আয়োজন। শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা, দোয়া ও ফাতেহা পাঠ করেন তারা। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শহীদ জিয়াউর রহমানের আদেশে কাজ করে যাচ্ছে বিএনপি। এই মহান নেতা তিনি যে দলকে তৈরি করেছেন, সেই দল আজকে এত বছর পরেও সমস্ত বাধা বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই দলকে আরো শক্তিশালী করেছেন। 4টি সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যারা যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের স্বপ্ন ছিল স্বাধীন সার্বভৌমত্ব, গণতান্ত্রিক বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছে বিএনপি। মনিল হাসান, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন এই মুহূর্তে তাদের সংগ্রহ 3 উইকেটে 104 রান। প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে প্রকাশিত পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের ইন্ডিয়া হিস্ট্রি ও হিস্ট্রিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফিক্স ক্যাটাগরির শীর্ষস্থানে উঠে এসেছে বইটি। বইটিতে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে দেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী। পিনাকি ভট্টাচার্য বলছেন, ফ্রান্সে কোভিডকালে শরণার্থী জীবনের একাকিত্ব থেকে ফুলকুমারী গল্প লেখা শুরু। জীবনের গল্পের ভেতর দিয়ে লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাসের নানা বাকবদলের ঘটনা। আমাদের জনগোষ্ঠীর যেটা আমাদের যুগের জার্নি, সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে, কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায়। পশ্চিম আসলে কি নিতে পারে, আমরা কি পশ্চিমকে দিতে পারি, সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি। পিনাকি ভট্টাচার্য মনে করেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে, ফুলকুমারীও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দুয়ার খুলবে। বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে,
এটা আমি জানি। এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি, ফিলোসফিক্যাল, ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে। ফুলকুমারী বাংলা ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে বলে জানান পিনাকি ভট্টাচার্য। অনুবাদটা চলছে, ফাইনাল হোক, দেখা যাক এটা কতদিন লাগে। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ করে রাখা হয়েছে। শনিবার রাত থেকে চীনা অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপল এবং গুগল প্লে স্টোর থেকেও। রোববার থেকে টিকটকের উপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে অফলাইনে রাখা হয়েছে অ্যাপটি। চীনা কোম্পানি বাইট ডান্সের মালিকানাধীন অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। দেশটিতে প্রায় 17 কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রে গত বছর পাস হওয়া একটি আইনের আওতায় টিকটকের মূল কোম্পানি বাইট ডান্স থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী শুক্রবার সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি দায়িত্ব গ্রহণের পর নিষেধাজ্ঞা 90 দিনের জন্য তুলে নেবেন। টিকটক এই প্রতিশ্রুতি উল্লেখ করে তাদের ব্যবহারকারীদের একটি বার্তাও দিয়েছে। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শেষ হলো 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে সমাপনী আয়োজনে 10টি বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় দেশ বিদেশের সিনেমা। বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় সিনেমা পদাতিক। বাংলাদেশ প্যানোরামা ট্যালেন্ট সেকশনে 3টি সিনেমা পুরস্কার পেয়েছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পায় শঙ্খদাস গুপ্ত নির্মিত চলচ্চিত্র প্রিয় মালতী। সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় চলচ্চিত্র বলি। উৎসব নিয়ে বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এবার নিটল টাটা বিশেষ সংবাদ। জুলিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী নতুন বছরকে স্বাগত জানাতে ব্যতিক্রম ধর্মী উৎসব করে নর্থ ম্যাসেডোনিয়া। এই উৎসবের নাম হলো ভেভকানি কার্নিভাল। আর জুলিয়ান বর্ষপঞ্জি হলো 46 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার প্রবর্তিত একটি ঐতিহ্যবাহী বর্ষপঞ্জি। উৎসবকে ঘিরে প্রতি বছর নানান পোশাকে হাজার হাজার মানুষ ম্যাসেডোনিয়ার বিভিন্ন গ্রামের রাস্তায় নেমে এসে নাচ গান করে। প্রায় 1400 বছর আগে থেকে ভেভকানি কার্নিভাল উদযাপন হয়ে আসছে। গত কয়েক দশক ধরে জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় প্রত্যেক বছর বিভিন্ন দেশের পর্যটকেরা আসা শুরু করেছে এই উৎসবে। কৃষি সংবাদ। পাঁচ দশক আগেও ঝাঁকি ঝালে মাছ শিকার ছিল গ্রাম বাংলার ঐতিহ্য। কালের আবর্তে নানা কৌশলে অভ্যস্ত হয়ে ঝাঁকি ঝাল এখন বিলুপ্তির দ্বার প্রান্তে। আগে গ্রামগঞ্জে প্রায় প্রতিটি ঘরেই দেখা মিলত এই জালের। হারিয়ে যেতে বসা গায়ের এমন দৃশ্য দেখা গেল শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামে। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শুধু পরিবেশের ক্ষতি করছে না, মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে খাদ্যেও বিষক্রিয়া ঘটাচ্ছে। চট্টগ্রামে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক সমাবেশে উপদেষ্টা আরও বলেন, পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা জরুরি। চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর সাদাত হোসেনের সভাপতিত্বে থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, উপপুলিশ কমিশনার হুমায়ুন কবির সহ বিশিষ্ট জনেরা। উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না। কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে।
সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংকের খেলাপি ঋণ 2 থেকে 3% থাকা সহনীয় বলে মনে করেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে রাজধানীর আবুল গনি সড়কে বিদ্যুৎ ভবনে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ব্যাংকটির আর্থিক সক্ষমতা বাড়াতে সরকারের সামাজিক সুরক্ষার অর্থ রাখার তাগিদ দেন। এ সময় কর্মসংস্থান ব্যাংকে প্রচলিত ব্যাংকে না আসার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। কিশোরগঞ্জের অষ্টগ্রামে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জিসাস নেতা মোহাম্মদ শাহাবুদ্দিনের মুক্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। এ সময় বক্তারা শাহাবুদ্দিনের মুক্তি দাবি করে তার উপর সন্ত্রাসী হামলা তীব্র নিন্দা জানান। বিক্ষোভ সমাবেশ শেষে বড়বাজার কাচারী মসজিদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা জিসাসের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জি এম মোশারফুদ্দিন হালিম, কৃষক দলের সভাপতি ইউনুস আলী, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক মীর তাপস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, জিসাসের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান দানা, সদস্য সচিব তানজিম আহমেদ তান্না ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তাফসির বক্তব্য রাখেন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। যুদ্ধে 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও 23 লাখ মানুষ বাস্তুচ্যুত। অন্তর্বর্তী সরকার সীমান্তে কঠোর হওয়ায় সমস্যা তৈরি করা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্ত দিয়ে হলেও নিরাপদ নিশ্চিতের ঘোষণা। আলোচনার মাধ্যমে সংস্কার প্রতিবেদন চূড়ান্ত করতে বিএনপির তাগিদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় 200 আসামির জামিন। চাকরিচ্যুত জওয়ানদের চাকরিতে পুনর্বহালে স্বজনদের দাবি। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে আমাজনের বায়োগ্রাফিস ক্যাটাগরি শীর্ষস্থানে। এবং বিপিএল এ পয়েন্ট তালিকার 2-এ উঠে এলো ফরচুন বরিশাল। হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে 6 উইকেটে তামিমের দলের জয়। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।